স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। রাজধানীর তেজগাঁও এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, উদ্ধার কাজ কি শুরু হয়েছে? ট্রেনটি কেন লাইনচ্যুত হলো, সংশ্লিষ্টরা এই বিষয়ে কিছু জানিয়েছেন কি? তৌসিয়া, আপনি জানেন যে সকাল ৮টা নাগাদ জামালপুর থেকে ঢাকাগামী যেই যমুনা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কারণবাজারের যে মাছের আড়তটি রয়েছে সেই পাশে যে রেল ক্রসিংটা রয়েছে সেখানে সকাল ৮টা নাগাদ এই জামালপুর থেকে ঢাকাগামী যে যমুনা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেখানে লাইনচ্যুত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারা কাজ করছে। ইতিমধ্যে কিন্তু আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনি দেখতেই পাচ্ছেন যে স্থানটি কিন্তু এখনো সেই লাইনচ্যুত যে ট্রেনটি রয়েছে যমুনা এক্সপ্রেস সেই ট্রেনটি কিন্তু এরই মধ্যে কিন্তু এই ট্রেনটি যে চাকাটি রয়েছে, লোহার যে চাকাটি রয়েছে সেগুলো এতক্ষণ পর্যন্ত আমরা এসে যে দেখেছি এটা কিন্তু লাইনচ্যুতই ছিল। এখন কিন্তু তারা কিন্তু সকাল ৮টার পর যখন তারা খবর পায় তখন থেকে কিন্তু আসলে এই কাজ চলছে। তবে যেই লাইনটি অর্থাৎ জামালপুর থেকে ঢাকাগামী যে লাইনটি রয়েছে সেইটি কিন্তু রেল চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি যে ঢাকা থেকে যে বিভিন্ন রুটে যে ট্রেনটি সেই লাইনটি কিন্তু চালু রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। তবে আমরা সম্পূর্ণ কাজ শেষ হলে হয়তো বা জানতে পারবো যে আসলে মূলত কি কারণে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে ট্রেনটিকে আসলে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন যে আসলে এই ট্রেনটি লাইনচ্যুত ঘটনায় আমি একটু যদি আপনাকে দেখাতে চাচ্ছি আসলে মূলত যেই স্থানটিতে হয়েছে যে তেজগাঁয়ের যেই তেজগাঁ রেল স্টেশনটি যে রয়েছে তারপরে যে কারণ বাজার এর মাঝখানে যে আড়তটি রয়েছে সেখানে কিন্তু সকাল ৮টা নাগাদ বা ৮টা ১০ এই সময়টার মধ্যেখানে আসলে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কারণ জানতে পারিনি। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পরেই আসলে আমরা জানতে পারবো মূলত আসলে কী কারণে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে লাইনচ্যুত ঘটনা কিন্তু উৎসুক যে জনতা তাদের মধ্যে সবাই কিন্তু এখানে আসছেন এবং ট্রেন তৌসিয়া এই ছিল রাজধানীর যে যমুনা এক্সপ্রেসটি যে লাইনচ্যুত হয়েছে তার সর্বশেষ খবর। তৌসিয়া। নূর, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। ত্যাগ ও রক্তের ইতিহাসের মাইল ফলক ৭১-এর ১৭ এপ্রিল। যুদ্ধের মাত্র ৩ সপ্তাহের মধ্যে দেশের অভ্যন্তরে নতুন সরকার শপথ গ্রহণ ত্বরান্বিত করে বাঙালির বিজয়কে। On April 17, in Mujibnagar, মুক্তিযুদ্ধ শুরুর ২৩ দিনের মাথায় শপথ নেন বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। তখন বাংলাদেশের অভ্যন্তরে চলছে তুমুল যুদ্ধ। বাংলাদেশের সীমানার মধ্যেই কড়া নিরাপত্তায় সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাজউদ্দিন সাহেব আমাদের এই চুয়াডাঙ্গা মেহেরপুরের উপর দিয়ে কিন্তু ভারত সীমান্তে আমরাই পৌঁছে দিয়েছিলাম। সেই সময় তিনি দেখে গেছেন যে এই অ্যাক্সেসটা সম্পূর্ণ নিরাপদ যাওয়া আসার জন্য। সেই জন্য উনি ঠিক করেছিলেন যে আমরা ওই চুয়াডাঙ্গাতে এটা করবো। কিন্তু এই খবরটা যখন পাকিস্তান সরকার বুঝে যায় বা জেনে যায় তখন তারা বম্বিং শুরু করে। তো বম্বিং শুরু করলে আমাদের বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়, আমরা সরে যাই। তখন আমরা পরবর্তী স্থান হিসাবে একটা গোপন জায়গা যেখানে বাংলাদেশের অস্তিত্ব আছে কিন্তু পাকিস্তান ইচ্ছা করলেই সেখানে আক্রমণ করতে পারবে না, সেটা ছিল একটা এনক্লেভ। To realize it, recognize it, to come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করেন শতাধিক দেশি বিদেশি সাংবাদিক। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাব থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় নেওয়া হয়। 50টা গাড়িতে করে শুধু কলকাতা থেকে 17 তারিখ রাত 4টার সময় রওনা করে একটা গোপন স্থানের কথা বলে সবাইকে নিয়ে আসতে হইল। তাদের ভিতরে
আন্তর্জাতিক বিশ্বের বহু সাংবাদিক ছিলেন। এবং বহির্বিশ্বে এটা প্রচার হয়ে গেল যে বাঙালি জাতি একত্রিত আছে, সরকার গঠন করেছে এবং তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ 5 নেতাকে নিয়ে গঠিত মন্ত্রিসভার সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। সেখানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আওয়ামী লীগের সংসদীয় দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। এটা আমাদের জন্য বিশাল বিজয় ছিল যে বিশ্বে অনেক দেশে সরকার গঠন হয়েছে, অন্য দেশের মধ্যে আমরা বাংলাদেশের মাটিতে আমাদের প্রথম সরকার সফলভাবে গঠন করতে সম্ভব হয়েছিল আমাদের। নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সফল সমাপ্তিতে বাঙালি অর্জন করে মহান স্বাধীনতা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা কর্মসূচিতে আজ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে। ভোর 6টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মেহেরপুরের বৈদ্যনাথতলার মুজিবনগর স্মৃতিসৌধে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল 9টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন দিনাজপুরের এক নারী। তার নাম পারুল বেগম। গত 5 বছর ধরে পার্বতীপুরের মিশন বাজারে সফলভাবে কাজটি করছেন তিনি। রাত 11টার মধ্যে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যান মিশন বাজারের ব্যবসায়ীরা, কিন্তু সকাল পর্যন্ত লাঠি হাতে সব দোকান পাহারা দেন পারুল বেগম নামের এই নৈশ প্রহরী। অন্য কাজ পারি না, জানিও না, পড়ালেখাও অল্প, কি করে খাবো, আমি তো সেটাও পারি না। দেখি সরকার যদি কিছু আমাক দিতে চায় তাহলে আমি এইটা দিয়া করতে পারবো। দোকানের তালাগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তাও দেখে নেন এই নারী। পারুল নৈশ প্রহরীর দায়িত্ব পালনের পর থেকে বাজারে কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেনি, তাই তার কাজে সন্তুষ্ট স্থানীয়রা। দক্ষতার সহিত পাহারা দিচ্ছে এবং সততার সহিত, এবং সে সমস্ত রাত জেগে সে সব দোকানকে সেফটি দেয় এবং থাকা অবস্থায় কোনো ওইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি আমাদের দোকানদার। নিজে একদিন ভুল করে তালা মারতে ভুলে গেছিলাম, সে আমাকে ফোন করে জানাইছে যে ভাই আপনার ঘরে তালা মারা নাই, আসে আমি এবার তালা মারি, এবং এই যত প্রকার ছোটখাটো ত্রুটি হয় সে দেখলে সঙ্গে সঙ্গে দোকানদারকে জানায়। ঝড় বৃষ্টি এখনো তো শীত গেছে, সে ওই তার দায়িত্ব যতটুকু পালন করা সেটাই করে। স্বামী, সন্তান, সংসার কিছুই নেই পারুল বেগমের। বাবা মায়ের মৃত্যুর পর তাদের বাড়ি দখল হয়ে গেছে। বাজারের পাশেই অন্যের বাড়িতে বাস করেন সাহসী ও পরিশ্রমী এই নারী। দীপ্ত, বার্তাকক্ষ। ঈদে মুক্তিপ্রাপ্ত ফুয়াদ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র মেঘনা কন্যা এবার জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বিশেষ ব্যবস্থায়
মেঘনা কন্যার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক ফুয়াদ চৌধুরী জানান, ঢাকা সহ দেশের 10টি বড় শহরে মেঘনা কন্যা দেখানোর ব্যবস্থা করে দিয়েছে শিল্পকলা একাডেমি। নারী পাচার রোধ ও এ বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ব্যবস্থার প্রদর্শনী দারুণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এবারের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘনা কন্যা চলচ্চিত্রটি। খুব ভালো লেগেছে, নারীর সচেতনতাকে অনেক বেশি করে প্রকাশ করেছে, জিনিসটা খুবই ভালো। অবশ্যই ভালো লেগেছে, খুবই সুন্দর ছবি, সুন্দর হয়েছে, গল্পটা খুবই সুন্দর, ভালো লাগছে। এই যে একটা মেসেজ ছিল, এটা সবার কাছে ছড়িয়ে দেওয়া দরকার। ফুয়াদ চৌধুরী এত সুন্দর ছবিটা বানিয়েছেন এবং এই ছবিটা আমি মনে করি যে প্রত্যেকটা দর্শকের দেখা জরুরি। গতানুগতিক গল্পের চেয়ে ভিন্ন ধারা গল্প খুবই ভালো লেগেছে। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 29 মাওবাদী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজ্যের কাঙ্কার জেলায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে AK-47 সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড় রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা শঙ্কর রাও রয়েছেন। তাকে ধরিয়ে দিতে 25 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। এদিকে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত মাসও কাঙ্কার জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়। এই সময় এক মাওবাদী ও এক পুলিশ সদস্য নিহত হন। তখন ঘটনাস্থল থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, বাস সনদহীন, ট্রাকে যাত্রী, সড়কে গর্ত, নিহত 14। গতকাল ফরিদপুরে সড়ক দুর্ঘটনার যে ঘটনাটি ঘটেছে সেটি তারা বিশেষ প্রতিবেদন করেছে তাদের প্রধান শিরোনামে। এর বাইরেও আছে, ব্যাংক একীভূতকরণের নীতিমালা হচ্ছে না, বাংলাদেশ ব্যাংক এটি জানিয়েছে। আর আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, সেটিও আছে। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামে আছে, সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী এমপিদের স্বজন, উপজেলা নির্বাচন প্রসঙ্গে এটি তাদের নিজস্ব প্রতিবেদন। এর বাইরেও আছে গতকালের ফরিদপুরের সড়ক দুর্ঘটনার খবরটি, পণ্যবাহী গাড়িতে যাত্রী, অনিয়মের বলি 14 প্রাণ। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও আছে গতকালের সেই সড়ক দুর্ঘটনার খবরটি, ছবি সহ চেপেছে তারা। ফিটনেসবিহীন বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, ঝরে গেল 14 প্রাণ। এর বাইরে আছে, মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, চেয়ারম্যান প্রার্থী হয়ে এমপিদের রোষানলে অনেক নেতা, আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ বাড়ছে। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামে আছে, টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন শতাধিক যাত্রী। গতকাল বাংলাদেশ বিমানের একটি বিমানে জরুরি অবতরণের খবরটি দিয়েছে তারা। এর বাইরেও আছে আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট, স্বাধীনতা সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামেও আছে গতকালের সড়ক দুর্ঘটনার খবরটি, ত্রাণ নিতে গিয়ে শেষ 14 প্রাণ, সড়ক দুর্ঘটনা, সড়কে মৃত্যুর 7.5% ঈদে। এর বাইরেও আছে, 5 কারণে উপজেলায়ও ভোট বর্জন বিএনপির। এরপর জানাবো দৈনিক বণিক বার্তার খবর। তাদের প্রধান শিরোনামে আছে, গ্যাসের স্থানীয় যোগান নিয়ে চিন্তিত পেট্রোবাংলা, এখন পরিত্যক্ত কূপে নজর দিচ্ছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।